বাবু এবং ইয়েসু দুজন সিক্রেট এজেন্ট, শহরের কঠিন কঠিন কিডন্যাপিং কেস যারা এক চুটকিতে সলভ করে দেয়। এমনি একটি মেয়ের কিডন্যাপিং কেস সলভ করতে গিয়ে তারা ওই মেয়েরই খুনের দায় ফেসে যায়। ওই মেয়েটি কিভাবে খুন হলো, কে তাকে মারলো, আর বাবু এবং ইয়েসুকে ওই খুনের দায় কে ফাঁসাচ্ছে, মুভির শেষ মুহূর্ত পর্যন্ত সেই সাসপেন্সে আপনার মাথার ভিতর ঘুরপাক খেতে থাকবে। আর ক্লাইম্যাক্সের টুইস্ট পুরো 220 ভোল্টের ঝটকা দিবে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়াল। বলছি 2024 সালে তেলুগু ভাষায় মুক্তি পাওয়া কমেডি ক্রাইম সাসপেন্স থ্রিলার মুভি মাথু ভাদালারা পার্ট 2 এর কথা। মুভিটি ভালো করে বোঝার স্বার্থে ডেসক্রিপশনে দেওয়া মাথু ভাদালারা পার্ট 1 এর এক্সপ্লেনেশন দেখে আসতে পারেন, কারণ পার্ট 1 এক্সপ্লেনেশন আগেই করে রাখা হচ্ছে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি মাথু ভাদালারা পার্ট 2 এর থ্রিলিং মিশন। প্রথমে আমাদের পার্ট 1 রিলেটেড কিছু ঘটনা দেখানো হয়। প্রথম ঘটনা, একটি ফটোগ্রাফার ছেলেকে দেখানো হয়। ছেলেটি এই মেয়েটিকে পছন্দ করত, কিন্তু মেয়েটি তার প্রস্তাবে রাজি না হওয়াতে সে ফটোশপে এডিট করে মেয়েটার কিছু অশ্লীল ফটো চারিদিকে ছড়িয়ে দেয়। তবে এই জন্য তাকে এলাকাও ছাড়তে হয়। কিন্তু সে ছিল টক্সিক স্বভাবের, বড় হয়ে সেম কাজ করতে থাকে। আর এই লোকটি মূলত তেজস্বী থোতা। তেজস্বী থোতাও ওই অ্যাপার্টমেন্টে থেকে অ্যাপার্টমেন্টের গার্ডকে টাকা দিয়ে বিভিন্ন অ্যাপার্টমেন্টের মেয়েদের বাথরুমের ভিডিও কালেক্ট করত, যেমনটা আমরা বুজ্জির বেলা দেখেছিলাম। গার্ডের থেকে ভিডিওগুলো নেয়ার পর তেজস্বী ওই মেয়েদের ফোনে ওই ভিডিওগুলো পাঠিয়ে তাদের ব্ল্যাকমেল করে টাকা আদায় করত। এমনই একটি মেয়ে পুলিশে কমপ্লেন করলে সেদিন ইন্সপেক্টর প্রকাশ তেজস্বীকে ধরতেই অ্যাপার্টমেন্টে এসেছিল। ওই রাতে একদিকে যখন বাবু আর আপির ফাইট চলছিল, অন্যদিকে প্রকাশ আর তেজস্বীর মধ্যে ফাইট চলছিল। তবে তেজস্বী একসময় প্রকাশকে কুপিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর তখনই পিছে থেকে কেউ একজন তেজস্বীর পায়ে শ্যুট করে দেয়। এখান থেকে সিন প্রেজেন্টে শিবমণি নামে এই লোকের ছেলে কিডন্যাপ হয়েছে, তাই কিডন্যাপারের কথা মতো সে টাকা নিয়ে অপেক্ষা করছে। আবার সিক্রেট এজেন্সির লোকেরাও তার উপর নজর রাখছে। ফোনে এজেন্সির ইনচার্জ দীপা শিবমণিকে তার ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে। আর এই যে যাকে দেখছেন, সেও একজন এজেন্ট, তার নাম মাইকেল। শিবমণি কিডন্যাপারের কথা মতো স্টেশনের বেঞ্চের নিচে হাত দিতেই একটি ফোন পায়, যেটি কিডন্যাপাররা আগে থেকে রেখে দিয়েছিল। তখনই কিডন্যাপারের কল আসে। কিডন্যাপার মানিকে ট্রেনে উঠে লাস্ট স্টপেজে নামতে বলে। এজন্য মানি আর মাইকেল দুজনে ট্রেনে উঠে পড়ে। কিন্তু লাস্ট স্টপেজ আসার আগেই কিডন্যাপার আবার মানিকে কল করে নেমে যেতে বললে মানি নেমে যায়, কিন্তু আচমকা নেমে যাওয়াতে মাইকেল আর নামতে পারেনি। এজন্য মাইকেল দীপাকে জানায় যে মানিকে সে হারিয়ে ফেলেছে। দীপাও তখন সাকসেনার কাছে জানতে চায় ওই জায়গার আশেপাশে আমাদের কোনো এজেন্ট আছে কিনা। সাকসেনার জানায় ম্যাডাম আছে, বাবুমোহন। আর এই হচ্ছে আমাদের বাবুমোহন, কারের মধ্যে রিল্যাক্সে ঘুমাচ্ছে। আর বাবু যদি একবার ঘুমিয়ে পড়ে, ভূমিকম্প হলেও যে তার ঘুম ভাঙবে না তা আমরা পার্ট 1 দেখেছি। এদিকে এজেন্সি থেকে বারবার কল করেও বাবুকে না পাওয়ায় দীপা এজেন্ট নিধিকে কল করে। নিধিও তখন অন্য একটি মিশনে ছিল, তাই নিধি জানায় তাকে আগে এখানের কাজ শেষ করতে হবে, তারপরে সে যেতে পারবে। এর মধ্যে আবার বাবুর ঘুম ভেঙেছে। বাবু দীপার সাথে কন্ট্যাক্ট করলে দীপা মানির লাইভ লোকেশন পাঠিয়ে তার উপর নজর রাখতে বলে দেয়। বাবুও দেখে মানি তার সামনেই। মানি তখন কিডন্যাপারের সাথে কথা বলছিল। কিডন্যাপাররা মানিকে বলে, হিট টিম তোমাকে যে ফোনটা দিয়েছে সামনে ডাস্টবিনে ফেলে দাও, আর সামনে যে ভিক্ষুক বসে আছে তার কাছে গিয়ে তোমার স্যুটকেসটা দিয়ে দাও। এর মধ্যে নিধিও এসে পড়েছে। বাবু আর নিধি দুজনেই দূরে দাঁড়িয়ে নজর রাখছিল। কিডন্যাপারের কথা মতো মানি ওই ভিক্ষুককে স্যুটকেসটি দিলে ভিক্ষুক মানিকে একটি অ্যাড্রেস দেয়। এরপর কিডন্যাপার বলে দেয় ওই ঠিকানায় গিয়ে তোমার ছেলেকে নিয়ে আসো। তো কিডন্যাপারের কথা মতো নিধি মানিকে নিয়ে মানির ছেলেকে উদ্ধার করতে চলে যায়। এদিকে আবার বাবু কিডন্যাপারের অপেক্ষায় ছিল। কিছুক্ষণের মধ্যেই মুখোশ পরা একজন স্যুটকেস নিতে আসলে বাবু তাকে ফলো করে। আর এরপরে আমরা দেখতে পাই এ কোনো কিডন্যাপার নয়, এ তো ইয়েসু দাস। ইয়েসু মূলত হিটিমের একজন এজেন্ট। বাবু আর ইয়েসু মানির ওই স্যুটকেস থেকে কিছু টাকা সরিয়ে রাখে এবং কিছু আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ফেলে। আর কিডন্যাপারকে তারা আগেই এনে বেঁধে রেখেছে। এরপর বাবু দীপাকে কল করে জানিয়ে দেয় যে কিডন্যাপারকে তার ধরে ফেলেছে। এতক্ষণে নিধি আর মাইকেলও ঘটনাস্থলে পৌঁছে যায়। বাবু জানায় কিডন্যাপারকে ধরেছি, তবে ফাইটের সময় কিছু টাকা মিসিং হয়েছে। অবশ্য এটা শুনে মাইকেল একটু সন্দেহ করছিল যে প্রতিবারই টাকা মিসিং হয়। তবে মানির কথা, ছেলেকে তো পেয়েছি, মাত্র কয়েকটা টাকাই তো, বাদ দিন না। তবে সাধারণ দুজন ডেলিভারি বয় কিভাবে সিক্রেট এজেন্ট হয়ে গেল, চলুন আগে সেটাই জেনে আসি। আবির সাথে ওই ঘটনার পর বাবু আর ইয়েসু টাকার সন্ধান দিলে সেই অফিসার তাদেরকে ছেড়ে দিয়েছিল। এরপর তাদের চাকরি চলে যায়। বাড়িওয়ালাও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তখন দুজন রাস্তায় রাস্তায় ঘুরছিল। তখন একটি কাগজে ড্রাইভারের চাকরির বিজ্ঞপ্তি দেখে দুজনই ড্রাইভারের চাকরির টেস্ট দিতে গিয়েছিল। তবে সেটা ছিল হিটিমের সিলেকশন।
সেখানে সব ধরনের পরীক্ষা নেয়ার পর বাবু আর ইয়েসু দুজনেই ফেল করে। কিন্তু তখন তারা চালাকি করে ওই সিলেকশন টিমের কয়েকজনকে ঘুষ দিয়ে নিজেদেরকে সিলেক্ট করিয়ে নেয়। এই টিম হলো হাই ইমার্জেন্সি টিম। যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশন, বিশেষ করে খুন, কিডন্যাপ, টেরোরিস্ট অ্যাটাক এইসব রোধ করাই হি টিমের কাজ। তবে এটা কোনো 9টা-5টা ডিউটির জব না। এই টিমের সদস্যদের 24 আওয়ার্সই অন ডিউটি থাকতে হয়। বাবু আর ইয়েসুও খুব আগ্রহের সাথে তাদের জব শুরু করেছিল, কিন্তু ওদের যা বেতন, মাস শেষে স্যালারি এলে সব বিল দেওয়ার পর উল্টো নিধির থেকে ধার নিয়ে তাদের চলতে হতো। আর এজন্য বাবু সবসময় ডিপ্রেশনে থাকত। তখনই একদিন এক কিডন্যাপারকে ধরার সময় মুক্তিপণের টাকার ব্যাগটি আগুনে পড়ে ব্যাগের সব টাকা পুড়ে যায়। এরপর অফিসে এসে জানালে বাচ্চার বাবা বলে, আমার ছেলেকে নিরাপদে উদ্ধার করেছে, এতে আমি খুশি। দীপা বলে, আমাদের কাছে ভিকটিমের সেফটি ইম্পর্ট্যান্ট, টাকা নয়। আর এটা শুনে বাবুর মাথায় একটা বুদ্ধি আসে। এই জন্য পরবর্তী কিডন্যাপিংকে সলভ করার সময় বাবু কিডন্যাপারকে ধরে ওই মুক্তিপণের টাকা থেকে কিছু টাকা সরিয়ে ফেলে। কিন্তু ইয়েসু বলছিল, অফিসে কি বলবি, আর ধরা পড়লে? বাবু তখন ইয়েসুকে বলে, টাকা গুরুত্ব না, আর আমরা তো পুরো টাকাটা সরাবো না। এরপর থেকে যখনই কোনো কিডন্যাপিং কেস আসে, বাবু আর ইয়েসু তার ডিটেলস কালেক্ট করে আগে কিডন্যাপারকে ধরে ফেলে। এরপর নিজেরাই কিডন্যাপার সেজে মুক্তিপণের টাকা থেকে কিছু টাকা সরিয়ে রাখে। এতে করে কেউই কিছু বুঝতে পারে না। তবে একমাত্র মাইকেল বাবু আর ইয়েসুকে সবসময় চোখে চোখে রাখে। কারণ মাইকেলের কথা, ওরা এত দামি ব্র্যান্ডের জিনিসপত্র কোথায় পায়। অবশ্য নিধিও বলে, এই জন্যই তো মাঝে মধ্যে আমার থেকে ওরা টাকাও লোন নেয়। এদিকে বাবু আর ইয়েসুর ভালোই চলে যাচ্ছিল। এরপর ইয়েসুর বার্থডের দিন ইয়েসু বাবুকে ট্রিট দিতে কার্মা হাব নামে একটি বারে নিয়ে যায়, যেখানে সোসাইটির ধনী ব্যক্তিরা বা সেলিব্রিটিরা আসে। ইয়েসু সেখানে গিয়ে একটি মদের বোতল আর তান্দুরি চিকেন অর্ডার করে। এর মধ্যেই ইয়েসু জুবা নামে এক অ্যাক্টরকে দেখতে পায়। বাবু বলে, ও তো সেই রবি, মানে সেই অ্যাপার্টমেন্টের রবি। কিন্তু আসলে এ রবি না, এ হচ্ছে রবির মতোই দেখতে ফিল্মের হিরো জুবা। জুবা তখন কয়েকটি মেয়ের সাথে আড্ডা দিচ্ছিল। এদিকে বাবু দূর থেকে ইয়েসুর সাথে জুবার কিছু ফটো তুলে নেয়। এরপর ড্রিঙ্ক করতে করতে বাবু বলছিল, এই চাকরি বাকরি করে কোনো লাভ নেই, আমার একদমই ভালো লাগে না, বড় কিছু করতে হবে। এই জন্য বাবু বড় একটি জ্যাকপট মারতে চায়। এরপর সেটেল হওয়ার পরিকল্পনা করছে। এর মধ্যে বাবু ওয়াশরুমে গেলে রমেশ নামে এক ড্রাগ সেলার টয়লেটের ফাঁকা দিয়ে ভুল করে বাবুর কাছে এক ধরনের কালারিং স্ট্যাম্প দেয়। মূলত এগুলো তার মন্টি নামে এই ছেলেকে দেওয়ার কথা ছিল, ভুল করে বাবুকে দিয়ে ফেলেছে। এই জন্য রমেশ বারবার স্ট্যাম্পগুলো ফেরত চাচ্ছিল, কিন্তু বাবু না দেয়াতে রমেশ একসময় গান বের করে। আর এতে করে বাবুদের সন্দেহ হয় এটা কোনো সাধারণ স্ট্যাম্প হবে না। এই জন্য মন্টিকে আলাদা করে ডাকলে মন্টি বলে দেয় এগুলো এক ধরনের ড্রাগস। এই জন্য ইয়েসুর বাবু রমেশ আর মন্টিকে আটকে রাখে। আর হাবের মধ্যে ঝামেলা দেখে হাবের মালিক আকাশ আসে। কিন্তু এক সেকেন্ড, এ তো আকাশ না, এ তো তেজস্বী থোতা। বাবু তেজস্বী থোতাকে দেখেই চিনে ফেলে, যদিও তেজস্বী থোতা নিজের আসল পরিচয় লুকাচ্ছে। সে বলে, আমার নাম আকাশ। তবে সে বুঝতে পেরেছে বাবু আর ইয়েসু তাকে চিনতে পেরেছে। এরপর বাবু আর ইয়েসু আকাশ সহ সবাইকে আটকে রেখে তার টিমকে খবর দিলে মাইকেল আর নিধিও আসে। এদিকে বাবু আর ইয়েসু যেহেতু ড্রাঙ্ক ছিল, তাই তাদেরকে পাঠিয়ে দেয়া হয়। এরপর তাদের দুজনকে দেখা যায় তারা বাসায় না গিয়ে কারের মধ্যে ঘুমিয়ে পড়েছিল। সকাল হতে দুজন অফিসে ফিরে এলে নিধি জানায় ওই স্ট্যাম্পগুলো মূলত স্লেভ ড্রাগ নামে পরিচিত। মানে এই ড্রাগ নিলে সে একদম দাস হয়ে যাবে, তাকে যা বলা হবে সে তাই করবে, এমনকি নিজের জীবন নিতেও সে দ্বিধাবোধ করবে না। এতটা ভয়াবহ এই ড্রাগ। আর জিজ্ঞাসাবাদের জন্য রমেশকে ধরে আনা হচ্ছে। কিন্তু বাবুর কথা, আকাশ কোথায়? ওই তো হাবের মালিক। আকাশ হাবের মেম্বারশিপের জন্য 2 লক্ষ করে টাকা নেয়, আর তার ইনভলভমেন্ট ছাড়া ওখানে এসব কোনোভাবে সম্ভব না। নিধি জানতে চায় প্রমাণ কোথায় পাবো। বাবু বলে, হাবে তল্লাশি করলেই তো হয়, কিন্তু তার জন্য ওয়ারেন্ট লাগবে, আর কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া সেখানে ঝামেলা করা যাচ্ছে না। এর মধ্যেই বাবু আর ইয়েসুকে একটি কিডন্যাপিং কেসের দায়িত্ব দেয়া হয়। ঠিকানা নিয়ে বাবু আর ইয়েসু সেখানে গিয়ে দেখে বিশাল বড় এক বাড়ি, তার মানে পার্টি অনেক বড় লোক। আর ইনি হচ্ছেন দামিনী। দামিনী জানায় তার মেয়ে রিয়া কিডন্যাপ হয়েছে। কিডন্যাপারের একটি ভিডিও মেসেজ পাঠিয়ে 2 কোটি টাকা মুক্তিপণ দাবি করছে। 2 কোটির কথা শুনে বাবু আর ইয়েসু যেন আকাশ থেকে পড়ল। দামিনী কিডন্যাপারের পাঠানো ভিডিওটি দেখায়, যেখানে রিয়া বোর্ডে থাকা কিছু ইনস্ট্রাকশন খুলে দেখাচ্ছে। দামিনী জানায় কিডন্যাপ সম্পর্কে অন্য কেউই জানে না। এদিকে তার স্বামীও মারা গেছে, রিয়ার ফোনটাও বন্ধ। এখন কি করবে সে কিছুই ভেবে না পেয়ে তাদেরকে জানিয়েছে। এর মধ্যে দামিনী একটি ভিতরে চলে গেলে এই সুযোগে ইয়েসু বাবুকে বলে, দেখ, কিডন্যাপ সম্পর্কে কেউ যেহেতু কিছুই জানে না, তুই তো জ্যাকপট মারার কথা বলছিস তাই না? এটাই আমাদের মোক্ষম সুযোগ। চল কেসটি আনঅফিসিয়ালি হ্যান্ডেল করি, এরপর পুরো 2 কোটি মেরে দিয়ে আমরা সেটেল হয়ে যাব। এই সুযোগ বারবার আসবে না।
এরপর দামিনী ফিরে এসে জানতে চায় কেসটির অফিসিয়াল প্রসিডিউর কি। বাবু বলে, দেখুন, কিডন্যাপ হওয়ার 36 ঘন্টা খুবই সেন্সিটিভ। কিডন্যাপার যদি জানতে পারে পুলিশ ইনভলভ হয়েছে তাহলে ওরা আপনার মেয়ের ক্ষতি করতে পারে। তাই আপনি টাকার জোগাড় করুন, আমরা আনঅফিসিয়ালি কেসটি সলভ করব। কিন্তু দামিনীর কথা, টাকাই যদি দিতে হয় তাহলে তোমাদের হেল্পের কি দরকার? বাবু আর ইয়েসু তখন দামিনীকে বোঝায়, আপনি আগে টাকা দিয়ে মেয়েকে মুক্ত করবেন, এরপর কিডন্যাপারকে ধরে টাকা ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। তবে অনেক সময় টাকা উদ্ধার করার সম্ভাবনা খুব কম থাকে। দামিনীর কথা টাকা বিষয় না, টাকা ফেরত না আসলেও কোনো সমস্যা নেই, আমি শুধু আমার মেয়েকে নিরাপদে ফিরিয়ে আনতে চাই। বাবু আর ইয়েসুও বলে, তাহলে আপনি টাকার জোগাড় করুন, বাকিটা আমরা দেখছি। এরপর বাবু আর ইয়েসু রিয়ার কিডন্যাপার শম্ভুর আস্তানায় হামলা করে। শম্ভুর লোকজনকে মেরে শম্ভুকে বেঁধে ফেলে। রিয়ার কথা জানতে চাইলে শম্ভু জানায় তারা রিয়াকে ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করে উপরে রেখেছে। কিন্তু কথা হলো, ইয়েসু আর বাবু শম্ভুর আস্তানার খোঁজ পেল কি করে? এখানে আমাদের দেখানো হয় রিয়ার যে ভিডিওটা শম্ভু দামিনীকে পাঠিয়েছিল সেখানে একটি রেস্টুরেন্টের পার্সেল ব্যাগ দেখা যাচ্ছিল। আবার রিয়া বোর্ডে থাকা বিভিন্ন ওয়ার্ডে আঙ্গুল দিয়ে দিয়ে ইশারা করে তাদেরকে হিন্টস দিয়েছিল, যেটা দেখে ভিডিওতে থাকা অন্য জিনিসপত্র পর্যালোচনা করেই তারা এখানে এসেছে। এরপর ইয়েসু আর বাবু শম্ভুকে ওই সেম ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করে তাদের কারের পিছে আটকে রাখে এবং ইয়েসু দামিনীকে কল করে টাকা আনতে বললে দামিনীও জায়গা মতো টাকা রেখে দেয়। ইয়েসু ওই টাকার ব্যাগ নিয়ে তাদের কারের পিছে রেখে দেয়। এদিকে প্ল্যান মতো বাবু দামিনীকে নিয়ে শম্ভুর আস্তানায় ফিরে আসে, কিন্তু সেখানে কোথাও রিয়ার দেখা নেই। এদিকে ইয়েসু এসে জানায়, কিডন্যাপারকে তো ধরতে পেরেছি, কিন্তু টাকার ব্যাগ উদ্ধার করা যায়নি। তখনই বাবু জানায়, ভিতরে তো রিয়া নেই, তবে কিডন্যাপার তো এখনও তাদের হাতে আছে। এজন্য তারা বাইরে আসে, কিন্তু এখানে এসে দেখে তাদের কার্ডটাও নেই। আবার ইয়েসু কারের চাবি এখানে রেখে গিয়েছিল, তার মানে অন্য কেউ কার্ডটি নিয়ে গেছে। এদিকে টাকাও গেল, মেয়েকেও পেল না। দামিনী তখন বাবুদের অফিসে জানাতে চাচ্ছে, কারণ দামিনী তাদের উপর আর বিশ্বাস করতে পারছে না। বাবু বলে, আমি কথা দিচ্ছি আপনার মেয়েকে আমি উদ্ধার করে দিব, আপনি অফিসে জানাবেন না। দামিনী বলে, ঠিক আছে, আমি আজকের মধ্যে আমার মেয়েকে ফিরে চাই, না পেলে তোমাদের খবর আছে। এই বলে দামিনী চলে যায়। আর এরপরই কেউ একজন বাবুকে কল করে জানায় রিয়াকে সে কিডন্যাপ করেছে। মুক্তিপণের টাকা তার কাছে না পৌঁছানো পর্যন্ত সে রিয়াকে ছাড়বে না। ইয়েসু বলে, গাড়িসহ টাকা তো নিয়ে গেছে। তখনই কিডন্যাপার বলে, আমাদের আরও 10 লাখ টাকা দিতে হবে, তোমরা টাকা অ্যারেঞ্জ করো, আমি আবার কল করব। কিন্তু তারা এখন 10 লাখ টাকা কোথায় পাবে? এদিকে দামিনী 2 কোটি দিয়ে রেখেছে, তারপর আবার বাবু আর ইয়েসুও তাদের সব সেভিংস খরচ করে ফেলেছে। এজন্য তারা নিধির থেকে 10 লাখ টাকা ধার নেয়। নিধিও তার ফিক্সড ডিপোজিট ভেঙে তাদেরকে টাকা দেয়, তবে একটি কন্ডিশন, তাকে হাই ইন্টারেস্ট দিতে হবে। এদিকে আবার বাবু আর ইয়েসুর আর কোনো রাস্তা নেই, এই জন্য তারা নিধির থেকে টাকা নিয়ে বের হচ্ছিল। তখনই কিডন্যাপার কল করে এবং টাকা নিয়ে তাদের লেক ভিউ লজের 3য় তলা 7 নম্বর রুমে যেতে বলে। আর এটাই হচ্ছে লেক ভিউ লজ। এই লজটা অন্য আর 5টা লজের মতো নয়। এই লজের রিসিপশনটা আন্ডারগ্রাউন্ডে। ইয়েসু আর বাবু নিচে রিসিপশনে তাদের নাম লিখিয়ে 3য় তলা 7 নম্বর রুমের সামনে যায়। দরজাটা তখন লক করা ছিল, তাই ইয়েসুর কাছে থাকা অলপারপাস নাইফ দিয়ে তারা লক খুলে ফেলে। এরপর তারা ভিতরে ঢুকে থাকে, পুরো ঘর অন্ধকার। ইয়েসু কোনো রকমে দেয়ালে হাতিয়ে হাতিয়ে লাইটের সুইচগুলো দেয়, কিন্তু ভিতরে তো কেউই নেই। ইয়েসু ওয়াশরুম চেক করে দেখে সেখানেও কেউ নেই। আবার এদিকে বাবু আলমারি খুলে একটি ফাইল পায়, যেখানে তাদের দুজনের সম্পর্কিত সব তথ্য আছে, তার মানে কেউ তাদেরকে ফলো করছে। তখনই দরজা খোলার শব্দ পেয়ে দুজনে লুকিয়ে পড়ে। আর এরপরই আকাশকে দেখা যায়। আকাশও বাবুদের দেখে পুরো চমকে গেছে। আকাশ জানতে চাচ্ছিল, তোমরা এখানে কি করছো? বাবুরাও জানতে চায় রিয়া কোথায়। আকাশ বলে, কোন রিয়া? ইয়েসু বলে, দামিনীর মেয়ে। আকাশ জানতে চায় দামিনীকে। ইয়েসু আবার বলে, রিয়ার মা। বাবু জানতে চায় রিয়াকে কিডন্যাপ করে কোথায় রেখেছো বলো। আকাশ বলে, কিসের কিডন্যাপ? একবার ড্রাগ নিয়ে ঝামেলা করলে, আর এখন কিডন্যাপ? বারবার আমাকেই কেন টার্গেট করছো? এর মধ্যে ইয়েসু গান বের করে এবং আকাশকে গান পয়েন্ট করে জানতে চায় রিয়া কোথায়। কিন্তু আকাশ বারবারই বলছে, আমি জানি না। ইয়েসুও বলছে, বলে দাও, না হয় শ্যুট করে দেব। আর বলতে বলতেই আকাশের বুকে একটি গুলি লাগে। বাবু তো পুরোই হতভম্ব, ইয়েসু এটা কী করলো? ইয়েসুও বুঝতে পারছে না সে গুলিটা কখন করলো। বাবু গান চেক করে দেখে গানের সেফটি লক অন করা, আবার সব বুলেটই আছে, তার মানে এই গান থেকে ফায়ার করা হয়নি। তাহলে শ্যুট করলো কে? আবার ঘরে অন্য কেউ নেই, আকাশও মারা গেছে। এর মধ্যে হিটিমও এসে পড়েছে, তার মানে কেউ তাদের খবর দিয়েছে। বাবু তখন চিন্তা করে বলে, কেউ আমাদের দুজনকে ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু কে এটা করছে? তবে এখন এটা নিয়ে ভাবার আগে তাদের নিজেদের বাঁচাতে হবে। এজন্য তারা দরজার পাশে লুকিয়ে পড়ে। হিটিমের সদস্যরা দরজা খুলে ভিতরে ঢুকতেই পিছে থেকে বাবু আর ইয়েসু অ্যাড হয়ে যায়। তবে মাইকেল বলছিল, তোমরা কোত্থেকে এলে? তোমাদের তো আমি দেখলাম না। ইয়েসু বলে, আমরা অন্য দিক দিয়ে এসেছি। এরপর মাইকেল সবাইকে উদ্দেশ্য করে বলে,
এটা একটা হাই প্রোফাইল কেস। রুমের সব ফিঙ্গারপ্রিন্ট, হেয়ার স্যাম্পল, ফুটপ্রিন্ট সব কিছু কালেক্ট করো। এদিকে তো সব জায়গাতে বাবু আর ইয়েসুর এভিডেন্স ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মানে যদি স্যাম্পল কালেক্ট করা হয় তাহলে তারা দুজনই ফেসে যাবে। এই জন্য ইয়েসু আর বাবু খুবই চতুরতার সাথে এভিডেন্স কালেক্ট করার আগেই কিভাবে খুনটি হতে পারে তার ডেমো দেখাচ্ছিল, যাতে তাদের ফিঙ্গারপ্রিন্ট বা ফুটপ্রিন্ট সব জায়গায় পাওয়া যায়। কিন্তু বাবুর হঠাৎ করে মনে পড়ে যায় সেই ফাইলটি তো তারা নেয়নি। বাবু খেয়াল করে ফাইলটি নিচেই পড়ে আছে, তাই ইয়েসুকে ইশারা করলে ইয়েসু সিস্টেম করে ফাইলটি নিয়ে নেয়। মাইকেলও বলছিল সিসিটিভি চেক করতে। এই জন্য বাবু বলে আমরা গিয়ে চেক করি, কিন্তু মাইকেল তাদের বিশ্বাস করে না। এই জন্য বাবু আর ইয়েসুকে সেখান থেকে বের করে দেয়। এরপর নিধি সব এভিডেন্স কালেক্ট করে অফিসে নিয়ে আসে। এদিকে অফিসে আসার পর বাবু আর ইয়েসু তাদের গান জমা দিয়ে বসে বসে ভাবছে দামিনীকে তারা কি জবাব দিবে। বাবু বলে আমি কিছু একটা ভাবছি, কিন্তু ভাবতে ভাবতে সকাল হয়ে যায়। তবে ঘুম ভাঙতেই নিধি এসে জানায় নতুন একটি কেস এসেছে, দীপা ম্যাডাম তোমাদের খুঁজছে। ইয়েসু জানতে চায় কার কেস। নিধি বলে দামিনী নামে এক মহিলার। তার মানে দামিনী নিপাকে সব বলে দিয়েছে। এই জন্য ভয়ে বাবু আর ইয়েসু যেতেই চাচ্ছিল না। তবে দুজনই মুখ লুকিয়ে ভিতরে যেতেই দেখে এ তো সেই দামিনী না, এ তো অন্য একজন। দীপা জানায় দামিনী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আর তার মেয়ে রিয়া 2 দিন যাবৎ নিখোঁজ। বাবু জানতে চায় কোনো ফটো আছে। ইয়েসু বলছিল আমাদের কাছে তো ভিডিওই আছে, ফটো দিয়ে কি করব। তবে দামিনী ফটো দেখানো মাত্রই দুজনেরই চোখ কপাল উঠে যায়, কারণ এ তো সেই রিয়া নয়। তাহলে ভিডিওতে কে ছিল? দামিনী জানায় 2 দিন আগে ওর বার্থডে ছিল, পার্টিতে যাওয়ার আগে ফটোটা তুলেছিলাম। এর মধ্যেই মাইকেল দীপাকে ডেকে নিয়ে একটি ভিডিও দেখায়, যেখানে ইয়েসু আকাশকে শ্যুট করছে। আর এটা দেখে সবার চোখ এখন বাবু আর ইয়েসুর দিকে। তবে এখানেই শেষ না। তখনই ইয়েসুর ফোনে আরেকটি ভিডিও আসে, যেখানে দেখা যাচ্ছে তারা দুজন রিয়াকে নিয়ে যাচ্ছে। এই ভিডিও দুটি দেখে সবাই তখন বুঝে গেছে বাবু আর ইয়েসু এগুলো করেছে। কিন্তু বাবু আর ইয়েসু বোঝার চেষ্টা করছিল আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, আমরা কিছুই করিনি। বলতে বলতে দুজন দীপার অফিস রুমে গিয়ে দরজা লক করে দেয়। কে কিভাবে কি জন্য তাদেরকে ফাঁসাচ্ছে তারা তো কিছুই বুঝতে পারছে না। তবে যে কোনো মূল্যে এখন আগে তাদের এখান থেকে পালাতে হবে। এই জন্য তারা পিছের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিল। তখনই ইয়েসুর থেকে ওই ফাইলটি পড়ে যায়। তারা দুজন নিচে যেতেই দেখে পাশে তাদের কার পার্ক করা। এই জন্য কারটি নিয়ে পালাতে যাচ্ছিল, আর তখনই সবাই এসে তাদের ঘিরে ফেলে। আর এরপরই বাবার ইয়েসু কারের পিছে তাকাতেই এমন কিছু দেখতে পায় যা তারা স্বপ্নেও ভাবেনি, কারণ কারের পিছে রিয়ার গলা কাটা লাশটি পড়ে আছে। এমনিতে তাদের উপর আকাশের মার্ডার চার্জ, আর তার উপর এখন তাদের কারেই রিয়ার বডি। এখন আর বাঁচা সম্ভবই না। তবে বাবু কার থেকে না নেমে কার স্টার্ট করে মাইকেলকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর টিমের সদস্যরা অনেক চেষ্টা করেও বাবু আর ইয়েসুকে আর ধরতে পারেনি। সিন পরবর্তী দিন অফিসে এসে দীপা আপডেট জানতে চাইলে সাকসেনা জানায় রিয়ার বডি পোস্টমর্টমে পাঠানো হয়েছে, আর ইয়েসু আর বাবুকে ধরা যায়নি। নিধি বলছিল আমার মনে হয় খুন ওরা করেনি, কেউ ওদের ফাঁসানোর চেষ্টা করছে। কিন্তু মাইকেল বলে আমি প্রমাণ করে দিব ওরাই খুন করেছে। মাইকেল বলে বাবু আর ইয়েসু কারমা হাবে আকাশের সাথে ঝামেলা করার পর নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফেরার সময় বাড়িতে নামিয়ে দেওয়ার কথা বলে রিয়াকে তাদের সাথে নিয়ে যায়। এরপর নির্জন জায়গায় নিয়ে দুজন মিলে রেপ করে খুন করে। আর এদিকে সিসিটিভি ফুটেজে রিয়াকে নিয়ে যেতে দেখে আকাশ শত টাকার জন্য বাবু আর ইয়েসুকে ব্ল্যাকমেল করেছে। এরপর বাবু আর ইয়েসু টাকার জোগাড় করে ওই লেক ভিউ লজে যায়, কিন্তু ওরা আকাশকে টাকা না দিয়ে আকাশকে খুন করে। আর এজন্যই ওরা এভিডেন্স নষ্ট করতে ক্রাইম সিনে এমনটা করেছিল। কিন্তু নিধির কথা, সিসিটিভিতে শুধু ড্রেসের কালার দেখে তো এটা প্রমাণ হয় না যে ওটা রিয়া ছিল, কারণ ওখানে চেহারা দেখা যাচ্ছে না। আর খুন যদি ওরাই করবে বডি কারের ট্রাঙ্কে রাখার কথা, পিচের সিটে কেন রাখবে? আর আকাশের মতো একজন এত বড় ব্যবসায়ী মাত্র 10 লাখ টাকার জন্য ওদেরকে ব্ল্যাকমেইল কেন করতে যাবে? মাইকেল বলে আমরা সেখানে ব্যাগে 10 লাখ টাকা পেয়েছি, আর ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে খুন ওরাই করেছে। নিধির কথা, লজে তো কোনো সিসিটিভি ক্যামেরা নেই, তাহলে ভিডিওটি রেকর্ড করলো কে? তাই ফরেনসিক রিপোর্ট না আসা পর্যন্ত ওদেরকে খুনি বলা যাবে না। তখনই মাইকেল বাবু আর ইয়েসুর ওই ফাইলটি দেখায় এবং বলে এখানে ওদের অপকর্মের সব প্রমাণ আছে, তাই ওরা শহর থেকে পালানোর আগে ওদের ধরতে হবে। দীপাও বলে দেয় তোমরা কাজে নেমে পড়ো, আর মিডিয়া যেন এই ব্যাপারে কিছুই জানতে না পারে। এদিকে নিধিও সবকিছু দেখে কনফিউশনে পড়ে যাচ্ছে। অন্যদিকে বাবু আর ইয়েসুকে দেখা যায় সেই দামিনীর বাড়িতে গিয়েছে, যেখান থেকে তাদের এই সমস্যা শুরু। কিন্তু ভিতরে গিয়ে দেখে সেখানে নাটকের শুটিং চলছে, আর তারাও জানতে পারে এই বাড়িটি শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয়। এর জন্য বাবু আর ইয়েসু ম্যানেজারের সাথে কথা বলে জানতে চায় গতকাল কার কাছে ভাড়া দিয়েছিল। ম্যানেজার জানায় শম্ভু নামে এক ফাইটিং কোরিওগ্রাফার নিয়েছিল, আর এই সেই শম্ভু যাকে রিয়ার কিডন্যাপার হিসেবে বাবু আর ইয়েসু ধরেছিল। সবকিছু জানতে পেরে
বাবু আর ইয়েসু শম্ভুর কাছে যায় এবং শম্ভুকে ধরে সত্যিটা জানতে চাইলে শম্ভু বলে, আমি আকাশ স্যারের কথা সব করেছি। আকাশ স্যার আমাকে কল করে আর্জেন্ট দেখা করতে বলে। সিন গত রাতে। শম্ভু আসার পর আকাশ শম্ভুকে বলে, আমার একজন মা আর একজন মেয়ে আর্টিস্ট দরকার, আর তোমাকে একটি ফেক কিডন্যাপিংয়ের সিন ক্রিয়েট করতে হবে। যা টাকা চাইবে পাবে, কিন্তু কাজ হয়ে গেলে অ্যাক্টরদেরকে শহর ছেড়ে চলে যেতে হবে, এমনকি কেউ কিছুই জানতে পারবে না। শম্ভু বলে, আকাশ স্যারের কথা মতোই আমি দুজন অ্যাক্টরকে নেই, এরপর কিডন্যাপিংয়ের ভিডিও শ্যুট করি। এমনকি ইচ্ছা করেই আমরা বিভিন্ন ক্লু দিয়েছিলাম যাতে তোমরা ইজিলি আমাদেরকে ট্রেস করতে পারো। এরপর ফেক দামিনীর দ্বারা কিডন্যাপিং কেসের কথা বললে তোমরাও রাজি হয়ে যাও। এমনকি সেখানে কোনো ক্লোরোফর্মও ছিল না। এই জন্য ইয়েসু তাকে কারের ট্র্যাঙ্কে রাখার পর শম্ভু ফেক রিয়াকে কল করলে রিয়া সেখান থেকে পালিয়ে যায়। আর আকাশের কথা মতো কাজ শেষ করে দামিনী শহর থেকে চলে যায়। কিন্তু শম্ভু পালানোর সময় শম্ভুর স্কুটার স্টার্ট হচ্ছিল না। কারের মধ্যে চাবি রেখে যাওয়ায় শম্ভু বাবুদের কার নিয়ে গিয়েছিল। শম্ভু বলে, আকাশ স্যারের কথা মতো আমি টাকা আনতে লেক ভিউ রিসোর্টে যাই, কিন্তু সেখানে আকাশ স্যারের ডেড বডি আর পুলিশ দেখে আমি কার সেখানে রেখে পালিয়ে আসি। ইয়েসু জানতে চায়, তাহলে কারে রিয়ার বডি রেখে আমাদের অফিসের সামনে কে রেখে আসলো? অবশ্য শম্ভু এ ব্যাপারে কিছুই জানে না। তবে ওই 2 কোটি টাকার কথা জানতে চাইলে শম্ভু বলে টাকার ব্যাগ কারের পিছেই ছিল। শম্ভুর থেকে সবকিছু জানার পর বাবু আর ইয়েসু নিধির সাথে দেখা করে এবং নিধিকেও সবকিছু জানায়। তবে নিধিও ওই ফাইলটা দেখে জানতে চায় তাহলে এসব কি সত্যি। বাবু বলে, দেখো, আমরা যা করেছি ঠিক করিনি, কিন্তু এতে কারোর কোনো ক্ষতি হয়নি, আর আমরা খুন সম্পর্কে কিছুই জানি না। কেউ আমাদের ফাঁসাচ্ছে, আর এজন্য এখন তোমার হেল্প প্রয়োজন। নিধি বলে, তোমাদের কথা মতো আকাশ যদি তোমাদেরকে ফাঁসাতেই চেষ্টা করবে তাহলে আকাশকেই বা কে খুন করলো? আর এর উত্তর খুঁজতে বাবুরা আবার সেই লেক ভিউ লজে যায়। ওই রুমে গিয়ে নিধি জানতে চায় এখানে কি হয়েছিল সব বলো। বাবু বলে, আকাশ এসেই কাপবোর্ডের দিকে যাচ্ছিল। নিধি বলে, আমরা কাপবোর্ডের মধ্যে একটি আইপ্যাড পেয়েছি। বাবু বলে, এরপর আমাদের কিছু আর্গুমেন্ট হয়, তখনই আকাশের গুলি লাগে। নিধি বলে, ফরেন্সিক রিপোর্ট বলছে গুলিটা সামনে থেকে শ্যুট করা হয়েছে, কিন্তু ইয়েসু তো শ্যুট করেনি। গানের বুলেটও সবই ছিল। আবার ঘরে তখন তারা 3 জন ছাড়া আর কেউই ছিল না, তাহলে সামনে থেকে শ্যুট করলো কে? বাবু এসব কথা ভাবছিল আর গতরাতের দৃশ্যটি আবার ভালোভাবে রিমাইন্ড করছিল। তখনই সামনের টেবিল সরাতেই দেখা যায় এটি একটি দরজা, যেটা খুললেই পাশের রুমে যাওয়া যায়। তার মানে এই রুম থেকে কেউ শ্যুট করেছিল। তবে ওই রুমে কে ছিল এটা জানতে বাবারা রিসেপশনে থাকা ম্যানেজারের কাছে গিয়ে গেস্ট রেজিস্টার চেক করে, আর এখানেও দেখা যায় সে কোনো রেজিস্টারের ডিটেলস লিখে রাখে না। মূলত এই জন্যই তাদের কাস্টমার এখানে আসা যাওয়া করে। ইয়েসু জানতে চায়, তাহলে ওই ভিডিও কে করেছে? ম্যানেজার বলে, স্যার, আমরা বাথরুমে ক্যামেরা লাগাই, বেডরুমে না। নিধি জানতে চায়, খুনের আগে 3 তলার 6 নম্বর রুমে কে গিয়েছিল? ম্যানেজার বাবু আর ইয়েসুকে দেখিয়ে দেয়, কিন্তু বাবুরা বলে, আমরা তো 3য় তলার 7 নম্বর রুমে গিয়েছিলাম। কিন্তু ম্যানেজারের কথা, খুন তো হয়েছে 2য় তলায়, আকাশ স্যারের পার্সোনাল রুমে। মূলত সমস্যাটা কোথায় আমি একটু বুঝিয়ে বলছি। সচরাচর আমরা 1ম তলা 2য় তলা এমনটা কাউন্ট করি, আবার কিছু বিল্ডিংয়ে গ্রাউন্ড, ফার্স্ট, সেকেন্ড এমন করে হিসাব করা হয়। তেমন এই লজের রিসেপশন ছিল আন্ডারগ্রাউন্ডে, তার মানে উপরের তলা ছিল গ্রাউন্ড, আর এজন্য বাবু আর ইয়েসু 2য় তলাকে 3 তলা ভেবে 2 তলার 7 নম্বর রুমে ঢুকেছিল, যেটি ছিল আকাশের পার্সোনাল রুম। তবে 3য় তলার রুমে কি ছিল এটা দেখতে তারা 3য় তলার 7 নম্বর রুমে যায়। আর সেখানে গিয়ে বাবু খেয়াল করে ওই কারমা হাবে তারা যে তান্দুরি চিকেন খেয়েছিল সেই হাড় সব প্লেট এখানে রাখা, পাশে গ্লাস, এমনকি যে বোতলে তারা ড্রিঙ্ক করেছিল সেই বোতলটিরও ভাঙা অংশ। কিন্তু কারমা হাবে রাখা এই জিনিসগুলো এখানে কি করে এলো? তবে রুমের মধ্যে তল্লাশি করেই জুবার হাতের একটি ব্রেসলেট পাওয়া যায়, আর জুবার ব্রেসলেট দেখে বাবু জুবার ফটো চেক করে দেখে এটাই তো জুবার হাতে ছিল, আর জুবার পাশে রিয়াকেও দেখা যাচ্ছিল। তার মানে সবকিছু রিয়াকে নিয়ে হয়েছে। এর মধ্যে ম্যানেজার আসায় বাবু ম্যানেজারের কাছে জানতে চায়, এই রুমের বাথরুমে ক্যামেরা লাগানো আছে তাই তো? ম্যানেজার জানায় নিচের ফ্লোর পর্যন্ত আছে। এর জন্য বাবুরা 2য় তলা 6 নম্বর আর 7 নম্বর রুমের ভিডিও ফুটেজের মেমোরি কার্ডটি কালেক্ট করে, কিন্তু তাদের সবার কাছে আইফোন থাকার কারণে তারা আর চেক করে দেখতে পারছে না। যাই হোক, যেহেতু রুমে জুবার ব্রেসলেট পাওয়া গিয়েছে, আবার রিয়াকে জুবার সাথে দেখা গিয়েছিল, তাই বাবুরা জুবাকে ধরতে যায়। কিন্তু জুবা তখন একটি প্রোগ্রামে ছিল। বাবু আর ইয়েসু অনেক চেষ্টা করে সেলফি তোলার বাহানায় জুবাকে কারমা হাবের ওই ফটোটি দেখিয়ে বলে, আমরা জানি তুমি রিয়াকে খুন করেছ, তাই তোমার স্পিচ শেষ করে সোজা স্টেজের পিছে চলে আসবে। জুবাও তখন তার বুদ্ধি কাজে লাগিয়ে তার সামনের ফ্যান ফলোয়ারদেরকে বলে, ওরা আমার বন্ধু আকাশকে খুন করেছে, এখন আমাকে মারতে এসেছে। আর এটা শোনার পর সবাই বাবুদের দিকে তেড়ে যাচ্ছিল। তবে অনেক চেষ্টার পর বাবুরা জুবাকে ধরে একটি জায়গায় নিয়ে আসে এবং জানতে চায় রিয়াকে কেন মেরেছ। জুবা বলে, যেই আমার কথা না শুনবে আমি তাকে মেরে ফেলব।
কিন্তু তোমাদের কাছে কি প্রমাণ আছে যে আমি খুন করেছি? নিধি তখন ব্রেসলেটটি দেখায়। যুবা বলে শুধু ব্রেসলেটেই কিছু প্রমাণ হচ্ছে না। এরপর কথায় কথায় ইয়েসু যুবার হাতে তার গানটি দেয়। এরপর যুবা গান ধরতেই ইয়েসুর রুমাল দিয়ে গানটি ধরে বলে, এখন গানে তোমার ফিঙ্গারপ্রিন্ট আছে, এখন প্রমাণ করব তুমি এই গান দিয়ে রিয়াকে শ্যুট করেছ। কিন্তু যুবা তখন বলে ওঠে, রিয়া তো গুলিতে মরেনি, ওকে তো গলা কেটে মারা হয়েছে। আর এটা শোনা মাত্রই বাবুরা বলে, তুমি কি করে জানলে যে ওকে গলা কেটে মারা হয়েছে? যুবা বলে, ঠিক আছে, আমি বলছি কি ঘটেছিল। যুবা বলে, আকাশ আমার অনেক ভালো বন্ধু ছিল। আমি সময় পেলেই ওই কারমা হাবে গিয়ে সময় কাটাতাম। ওই দিন রিয়া আমার সাথে সেলফি তুলতে আসে। কথায় কথায় আমি জানতে পারি ওই দিন ওর বার্থডে ছিল। এই জন্য আমি ওর জন্য কেক অর্ডার করি। আমরা কিছু টাইম স্পেন্ড করি। একসময় আমি বুঝতে পারি রিয়া কী চাচ্ছে। রিয়াও বলছিল সে প্রাইভেট কিছু টাইম স্পেন্ড করতে চাচ্ছে। এই জন্য আমি ওকে কারমা হাবের আমার প্রাইভেট সুইটে নিয়ে যাই। এরপর দুজন ফিজিক্যাল করে। কিছু সময় পর যুবা চলেই যাচ্ছিল। তখনই রিয়া বলে, কোথায় যাচ্ছ? আমার কাজ তো শেষ হয়নি, আমাকে তোমার পরবর্তী ফিল্মে হিরোইন বানাতে হবে। যুবা বলে, মজা করছো? টাকা লাগলে বলো, কিন্তু এসব হবে না। রিয়া বলে, তাহলে আমি সবার কাছে বলবো তুমি আমাকে রেপ করেছ। যুবা বলে, বলো, আমিও বলবো। সব আমাদের ইচ্ছাতে হয়েছে, এখন আমাকে ফাঁসাতে তুমি মিথ্যা বলছো। বাচ্চাদের মতো করো না। রিয়া বলে, আমি তো বাচ্চাই, কারণ আজ আমার 16 বছর পূর্ণ হলো। স্বেচ্ছায় করলেও এখন এটা রেপই মানা হবে। আর সবাই যখন জানবে তুমি একজন নাবালিকাকে রেপ করেছ, তোমার পুরো কেরিয়ারই নষ্ট হয়ে যাবে। তাই বেশি কথা না বাড়িয়ে আসো ডিল করি। কিন্তু যুবা এরপর রাজি হচ্ছে না। এটা দেখে রিয়ার নিচের শরীরে আঁচড়াচ্ছিল, চিৎকার করছিল। এসব দেখে রিয়াকে থামাতে যুবা হুট করে তার পকেট থেকে স্ট্যাম্প বের করে সবগুলো স্ট্যাম্প রিয়ার মুখের মধ্যে দিয়ে দেয়। আর সাথে সাথে ড্রাগের অ্যাকশনে রিয়া চুপ হয়ে যায়। যুবা তখন রিয়াকে বলে, যা এখন দূরে গিয়ে মর। আর সাথে সাথে রিয়া দূরে এসে মদের বোতল ভেঙে নিজের গলা কেটে ফেলে। এটা দেখে যুবা কি করবে কিছুই বুঝতে পারছিল না। এজন্য আকাশকে বিষয়টা জানায়। আকাশ এসে রিয়াকে দেখেই বলে, এ তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দামিনীর মেয়ে। আবার এই ড্রাগ শুধুমাত্র কারমা হাবের মেম্বারদেরকে প্রোভাইড করা হয়। পুরো লাউঞ্জ দেখেছে রিয়া তোমার সাথে ছিল। এখন এটা বড় একটা সমস্যা তৈরি হয়ে যাবে। এর মধ্যে হাবের স্টাফ কল করে জানায় বাবু আর ইয়েসু হাবের মধ্যে ঝামেলা করছে। কারোর কথা মানছে না, মালিকের সাথে কথা বলতে চাচ্ছে। এই জন্য বাধ্য হয়ে আকাশকে আসতে হয়। আর আকাশ এসে বাবু আর ইয়েসুকে দেখেই চিনতে পারে। এই জন্য বাবুরা চলে যেতেই আকাশ বাবু আর ইয়েসুর ফাইলটি এনে যুবাকে দেখিয়ে যুবাকেও জানায় যে ওরা কিভাবে মুক্তিপণের টাকা চুরি করে বেড়ায়। সাথে সিসিটিভি ফুটেজেও দেখা যায় ওরা দুজন লাল ড্রেস পরা একটি মেয়েকে নিয়ে যাচ্ছে। মেয়েটির চেহারা দেখা যাচ্ছে না, তবে মেয়েটি রেড কালার ড্রেস পরা আছে। এই জন্য আকাশ প্ল্যান করে একবার যদি দামিনীর কাছে এই ফুটেজটি পাঠানো যায়, ওরা আর বাঁচতে পারবে না। না হলে যুবা খুনের কেসে ফেসে যাবে আর আকাশের পাস্ট বেরিয়ে আসবে। এই জন্য তারা মিথ্যা কিডন্যাপিংয়ের নাটক সাজিয়ে বাবু আর ইয়েসুকে প্রথমে ইনভলভ করে। এরপর আকাশ আর যুবা রিয়ার বডি নিয়ে ওই লেক ভিউ লজের 3য় তলার 7 নম্বর রুমে যায়। তারা সেখানে বাবু আর ইয়েসুর ব্যবহৃত গ্লাস, প্লেট, বোতল সব কিছু রেখে সেখানে একটা ক্রাইম সিন ক্রিয়েট করে। এরপর তারা নিচের ফ্লোরে আকাশের রুমে এসে বাবুকে কল করে ওই টাকা নিয়ে আসতে বলে। কিন্তু আকাশ যখন জানতে পারে শম্ভু টাকা নিয়ে পালিয়েছে, তখন আকাশ চালাকি করে আরও 10 লাখ টাকা নিয়ে আসতে বলে। যুবা বলে, আমাদের প্ল্যান মতো তোমরা যখন টাকা নিয়ে লজে এসেছিলে আমরা তখনই বেরিয়ে যাই। আর কারে বসে হি টিমকে কল করে এখানে আসতে বলি, যাতে তোমাদের হাতে নাতে ধরতে পারে। কিন্তু তখনই আকাশ বলল ও আইপ্যাড ফেলে এসেছে, এই জন্য আইপ্যাড আনতে ভিতরে গিয়েছিল। এরপর আমি একটি গুলির শব্দ পেয়ে উপরের রুমে গিয়ে দেখি ওই রুমে কেউই নেই। তবে আমি যখন নিচে নামছিলাম তখনই পুলিশ এসে পড়ে। কিন্তু তারা 3য় তলা না এসে 2য় তলায় যাচ্ছিল। তখনই আমি বুঝতে পারি তোমরা ভুল রুমে গিয়েছ। এজন্য আমি 3য় তলার রুমে অপেক্ষা করছিলাম। এরপর আমি আকাশের ডেড বডি দেখে বুঝতে পারলাম এই প্ল্যান আর কাজে আসবে না। এই জন্য আমি রিয়ার বডিটি স্যুটকেসে করে বাইরে ফেলে দিই। এরপর যুবা যখন বের হচ্ছিল তখনই যুবার ব্রেসলেটটি পড়ে যায়। যুবা বলে, এরপর আমি নিচে এসে তোমাদের কার দেখে নতুন একটি প্ল্যান সাজাই। আমি রিয়ার বডিটিকে কারে রেখে তোমাদের অফিসের সামনে রেখে দিই, যাতে তোমরা ফেসে যাও। এরপর সিসিটিভি ফুটেজ নিয়ে দামিনীকেও পাঠাই। নিধি জানতে চায়, তাহলে আকাশকে কে মারল? যুবা বলে, তা আমি জানি না। কিন্তু ইয়েসু যুবার কথা বিশ্বাস করতে চাচ্ছে না, এজন্য বারবার শ্যুট করতে যাচ্ছিল। এটা দেখে বাবু গানের ম্যাগাজিন খুলে নেয়। কিন্তু বাবু দেখে গানে 9টি বুলেট থাকার কথা, এখানে তো 8টি আছে, তাহলে আরেকটি কোথায় গেল? আবার ওই রাতে বাবু চেক করে 9টি দেখেছিল। এজন্য বাবু একটু ভেবেচিন্তে বলে, ওই রাতে 3 ঘন্টার জন্য আমরা গান জমা দিয়েছিলাম, তার মানে সেখান থেকে কেউ গানের একটি বুলেট ফায়ার করেছে। কিন্তু নিধির কথা, হি টিমের লোক ছাড়া তো সেখানে কেউ ঢুকতে পারবে না। তার মানে দাঁড়াচ্ছে বাবুদের ফাইল, ইয়েসুর বুলেট আর আকাশের খুন এসব হি টিমেরই কোনো একজন এজেন্টের কাজ। বাবু বলে, সেই লুকিয়ে আকাশকে শ্যুট করেছে। কিন্তু আকাশের বডিতে যে বুলেট পাওয়া গেছে তা তো এভিডেন্স রুমে রাখা,
আর সেটা টেস্ট করলে প্রমাণ হয়ে যাবে আমরা গুলি করিনি। এজন্য সে হয়তো এভিডেন্স রুমের বুলেট রিপ্লেস করতে পারে। তার মানে হিটিমের অফিসে গেলে সব বেরিয়ে যাবে। এদিকে বাবু আর ইয়েসুকে ধরার জন্য পুরো টিম তখন বাইরে বাইরে ঘুরছে। অফিস একদমই খালি, এজন্য তারা অফিসে চলে আসে। এরপর বাবু নিধিকে লজের ওই মেমোরি কার্ডটি দিয়ে চেক করতে বলে আর নিজে ইয়েসুকে নিয়ে সার্ভার রুমে যায়, কারণ কে অস্ত্রাগারে প্রবেশ করেছিল সেটা দেখলে সব বেরিয়ে আসবে। এদিকে নিধিও ফুটেজ চেক করতে চায় আর বাবু লগ ইন ডিটেলস চেক করছে, কিন্তু এরপরে তারা যেটা দেখে তা তারা বিশ্বাসই করতে পারছে না, কারণ নিধি লাস্ট এন্ট্রি করেছিল। তার মানে নিধি এসব করছে। কিন্তু নিধি যদি এসব করবে, নিধি কেন তাদের সাহায্য করেছে? ইয়েসুর কথা যেমনটা আভি করেছিল। এদিকে আবার লজের ফুটেজও নিধির কাছে। নিধিকেও দেখা যায় মেমোরি কার্ড থেকে সব ফুটেজ তার ফোনে নিয়ে নিয়েছে। এর মধ্যে মাইকেল এসে বাবু আর ইয়েসুকে হাতে নাতে ধরে ফেলে, কিন্তু নিধি তখন পাওয়ার অফ করে দেয়। বাবু আর ইয়েসু অন্য রুমে চলে যায়। আর নিধিকে দেখে ইয়েসু বলছিল, তুমি আমাদের ফাঁসিয়েছ। নিধি তো পুরো হতবাক। ইয়েসু তখন দেখায়, দেখো তুমি শেষ অস্ত্রাগারে প্রবেশ করেছিলে। কিন্তু নিধি বলে, কেউ হয়তো আমার কার্ড ইউজ করেছে। সাথে নিধি লজের ভিডিও ফুটেজও দেখায়, যেখানে সাকসেনাকে গুলি করতে দেখা যাচ্ছে। তার মানে এই সব কিছু সাকসেনাই করেছে। তখনই কম্পিউটারে অ্যালার্ট আসে, কেউ নিধির কার্ড ইউজ করে এভিডেন্স রুমে ঢুকেছে। তার মানে সাকসেনা। এই জন্য বাবু নিধিকে বলে, তুমি দীপা ম্যাডামকে ভিডিওটা দেখাও, আমরা সাকসেনাকে ধরছি। এদিকে সাকসেনা এভিডেন্স রুমে ঢুকে ওই বুলেট চেঞ্জ করছিল। আবার দীপাও ভিডিও দেখে পুরো অফিসটি লক করে দিতে বলে। এদিকে বাবু আর ইয়েসু সাকসেনাকে ধরতে এলে দুই গ্রুপের মধ্যে শুরু হয় বন্দুকযুদ্ধ। একদিক থেকে সাকসেনা ফায়ার করছে, আরেক দিক থেকে মাইকেল। তবে নিধি বাবু আর ইয়েসুকে সাপোর্ট দিচ্ছিল। কিন্তু এর মধ্যেই বাবুর মুখের মধ্যে সেই স্লেপ ড্রাগ স্ট্যাম্প ঢুকে যায়। বাবু তো এখন মাথু ভাদালা পার্ট 1-এর সেই মাইরাকে দেখছে। সে কোনো এক অন্য জগতে হারিয়ে গেছে। কে কোন দিকে শ্যুট করছে কিছুই তার খেয়াল নেই। এটা দেখে সাকসেনা ইয়েসুকে শ্যুট করতে যাচ্ছিল, আর তখনই দীপা এসে সাকসেনার বুকে শ্যুট করলে সাকসেনা মেঝেতে লুটিয়ে পড়ে। কিন্তু মাইকেল বলছিল, যুবা যে রিয়াকে খুন করেছে তা না হয় মেনে নিলাম, কিন্তু সাকসেনায় আকাশকে মেরেছে এটা আমি বিশ্বাস করতে পারছি না, কারণ সাকসেনা আকাশকে কেন মারবে? দীপা বলছিল তা জানার আগেই তো মারা গেল। তখনই বাবু বলে ওঠে, সাকসেনা আকাশকে মেরেছে ঠিকই, কিন্তু অন্য একজনের কথা মতো। সবাই জানতে চায় কার কথায়। বাবু তখন দীপাকে দেখিয়ে দেয়। দীপা বলে, কী সব উল্টোপাল্টা বলছ? তো বাবু বলে, আমি সাকসেনার ফোন কল চেক করে দেখেছি। আকাশকে মারা কিছুক্ষণ আগেই সাকসেনা তার সাথে ফোনে কথা বলছিল। বাবু সেই কলের অডিও রেকর্ডও শোনায়, যেখানে সাকসেনা বলছিল, ম্যাডাম বাবু আর ইয়েসুর সাথে আকাশের আর্গুমেন্ট হচ্ছে, এখন আমি কি করব? দীপা বলছিল, আকাশকে খুন করো, বাবু আর ইয়েসুকে ফাঁসিয়ে দিব, আর ভিডিও রেকর্ড করতে কোনো ভুল হয় না যেন। নিধি জানতে চায়, কিন্তু কেন? বাবু বলে, আকাশের এই আইপ্যাডের জন্য। এই আইপ্যাড আকাশের খুবই জরুরি, যে জন্য ওই রাতে আকাশ ওই আইপ্যাড নিতে ফিরে এসেছিল, আর সাকসেনা ওই আইপ্যাড আনার জন্যই এভিডেন্স রুমে ঢুকেছিল। এরপর বাবু দীপাকে বলে, এখন বাকিটা আপনি বলুন। দীপা বলে, ওর নাম আকাশ না, ওর অনেক নাম আছে। ও মূলত মেয়েদের প্রাইভেট ভিডিও শ্যুট করে তাদেরকে ব্ল্যাকমেল করত। কয়েক বছর আগে এমন একটি কেসে ওকে ধরতে গিয়ে আমার স্বামী প্রকাশ মারা যায়, কিন্তু ও পালিয়ে যাওয়ার সময় আমি ওর পায়ে শ্যুট করে দিয়েছিলাম। ওর বিরুদ্ধে উপযুক্ত এভিডেন্স না থাকায় তখন ওকে আমি কিছু করতে পারিনি, কেস ক্লোজ হয়ে যায়। তবে 2 মাস আগে আমি ওকে কার্মা হাবে দেখতে পাই, আর ওর পায়ের সমস্যা দেখে আমি বুঝতে পারি ও নিজের পরিচয় পাল্টে নিয়েছে, এখনও অনেক ক্ষমতাধর। তবে আমি ওর বিরুদ্ধে এভিডেন্স জোগাড় করতে ওর সাথে মাঝে মধ্যে দেখা করতাম। আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছিল। এর মধ্যে সাকসেনা একদিন আমাকে তোমাদের ফাইলটা দেয়, কিন্তু আমি তখন আকাশের সাথে দেখা করতে চাই। আকাশও একটি কাজে বাইরে চলে যেতেই আমি সেই সুযোগে অফিসে তল্লাশি শুরু করি। আর তল্লাশি করার সময় দীপার সামনে একটি বড় স্ক্রিন ওপেন হয়ে যায়, যেখানে এই হাবের প্রতিটি সুইটে কে কী করছে সব দেখা যাচ্ছে, মানে সব রেকর্ড হচ্ছে। তখনই আকাশ এসে পড়ে। দীপা বলে, ফাইনালি তোমাকে ধরে ফেলেছি তেজস্বিতা, তুমি এখানে প্রস্টিটিউশন করাচ্ছ। আকাশ জানতে চায়, তুমি আমাকে কি করে চিনতে পারলে? দীপা তখন সেই ঘটনার কথা জানায় এবং বলে, আমি তোমার হাব সিজ করে দিচ্ছি। আকাশ বলে, দেখো এখন জেনজি, এখন টাকার জন্য স্বেচ্ছায় সবাই সব করে, আর আমার হাব বন্ধ করার আগে এই ভিডিওটা একবার দেখে নাও। দীপাও দেখে একটি ছেলের সাথে তার মেয়ের ভিডিও আছে। আকাশ বলে, অনেক কষ্টের পর আমি আমার পাস ঠেকেছি, তুমি যদি আবার সব সামনে আনতে চাও এই ভিডিও ভাইরাল হয়ে যাবে, তাই যতক্ষণ এই ভিডিও আমার কাছে আছে তুমি আমার কিছুই করতে পারবে না। মূলত এই সব কিছু ছিল আকাশের আইপ্যাডের মধ্যে। দীপাও সব জানার পর সেখান থেকে চলে যায়, কিন্তু ভুল করে ফাইলটি সেখানে রেখে এসেছিল। আর পরবর্তী দিনে অফিস আসার পর সাকসেনা দীপাকে বাবু আর ইয়েসুর সম্পর্কে সব কিছু খুলে বলে। দীপাও তখন প্ল্যান করে
সাক্সেনাকে দিয়ে সে কাজ করাবে। তাই দীপা সাক্সেনাকে বলে, আমি ওদের অ্যারেস্ট করব, বিনিময়ে আমার একটি কাজ করে দিতে হবে। দীপা আকাশের আইপ্যাডটি চুরি করাতে সাক্সেনাকে আকাশের পিছে লাগিয়ে দেয়। এই জন্য আকাশ যখন লেক ভিউ লজে গিয়েছিল, সাক্সেনাও আকাশের পাশের রুমে রুম নেয়। এরপর সাক্সেনা আকাশের রুমে গিয়ে ওই আইপ্যাড খুঁজছিল। তখনই বাবু আর ইয়েসু এসে পড়ায়। আকাশ আবার নিজের রুমে চলে আসে এবং দীপাকে জানায় দীপাও আকাশকে খুন করে বাবু আর ইয়েসুকে ফাঁসিয়ে দেওয়ার প্ল্যান করে আর প্রমাণের জন্য ভিডিও করে আনতে বলে। সাক্সেনাও দীপার কথা মতো সেই কাজটাই করে। আবার রিয়ার কেসে কার মাহাবীর সিসিটিভি ফুটেজ সামনে আসায় তাদের কাজটা আরও সহজ হয়ে যায়। এরপর দীপাই নিধির নামে ফেক আইডি কার্ড তৈরি করে ইয়েসুর গান ফায়ার করে ওই বুলেটটি চেঞ্জ করতে সাক্সেনাকে পাঠিয়েছিল। কিন্তু এর মধ্যেই নিধি যখন সাক্সেনার ভিডিওটি দেখায়, দীপা বুঝতে পারে সাক্সেনা ধরা পড়লে সেও ধরা পড়ে যাবে। এজন্য সাক্সেনা ধরা পড়ার আগেই দীপা সাক্সেনাকে শ্যুট করে দিয়েছে। দীপা বলে, আমার সন্তানের পাপ ঢাকতে আমাকেই পাপ করতে হয়েছে। কিন্তু বাবু বলে, আপনার মেয়ে কোনো পাপ করেনি, এমনকি ওই সব ভিডিওতে থাকা কোনো মেয়ে নিজের ইচ্ছায় কিছু করেনি। ওদেরকে স্লেভ ড্রাগ দিয়ে বাধ্য করা হয়েছিল। আকাশ তার হাবের এলিট মেম্বারদের জন্য ওই ড্রাগ সাপ্লাই দিত। একবার মেম্বাররা যে মেয়েকে চয়েস করত, ওই মেয়ের ড্রিঙ্কের মধ্যে ওই ড্রাগ মিশিয়ে তাদেরকে সিক্রেট রুমে নিয়ে যাওয়া হতো। আর ড্রাগের নেশা ওই মেয়েদের যা বলা হতো তারা তাই করত। এমনকি সকাল পর্যন্ত তাদের কিছু মনেও থাকতো না। এরপর হাবের লোকেরা তাদের মিথ্যা বলতো যে তারা অতিরিক্ত নেশা করায় রুমে নিয়ে যাওয়া হয়েছিল। নিধি জানতে চায়, তুমি এসব কি করে জানতে পারলে? আর এখানে আমরা এটাও দেখতে পাই বাবু মূলত ওই ড্রাগ সেলার রমেশের থেকে সব জানতে পেরেছিল। এই সব কিছু জানার পর খুনের দায়ে মাইকেল দীপাকে অ্যারেস্ট করে আর বাবু আর ইয়েসুকেও 6 মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়। তবে বাবু আর ইয়েসু ভাবছিল তাদের কাছে তো সেই 2 কোটি টাকা আছে। এই জন্য তারা ওই টাকার ব্যাগ নিয়ে কার্টির সার্ভিসিং করায়। তবে সার্ভিসিংয়ের বিল দিতে গিয়ে দেখে সব টাকা ফেক, মূলত শুটিং পারপাস তৈরি করা। তার মানে তারা আবারও ধোঁকা খেয়েছে। তবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, হাবে যে রেড ড্রেস পরা মেয়েটি ছিল, মানে বাবু আর ইয়েসু যাদেরকে নিয়ে যাচ্ছিল, সেই মেয়েটির কি হয়েছিল? মূলত হাব থেকে বের হওয়ার সময় নেশাগ্রস্ত অবস্থায় বাবু আর ইয়েসু ওই মেয়েটিকে লিফট দিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়েছিল। কিন্তু মেয়েটি নামার পরই কারে এক ব্যক্তি উঠে বাবু আর ইয়েসুকে স্প্রে করে অজ্ঞান করে দেয়। আর এখানে আমরা এটাই দেখতে পাই, এ মূলত আভি। তার মানে আভি সুস্থ হয়ে ফিরে এসেছে। আর এই সিনের দ্বারা এটাই বোঝা যাচ্ছে মাথু ভাতালারা এখানে শেষ হয়ে যায়নি। মাথু ভাতালারা আরও একটি পার্ট সামনে আসতে চলেছে। তো মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।